দেখো ন্যারেশন চেঞ্জ ঠিক এরকম করে ভয়েস চেঞ্জের মতো ন্যারেশন চেঞ্জও 2-3 সেকেন্ডে অপশন টেস্ট করে করা যায়, কিন্তু আমরা ডিটেলে শিখবো এবং ওটাও বলে দেবো। NARRATION ন্যারেশন, যেটাকে বলতে পারো উক্তি বা কথন, হিন্দিতে বলে কথন বা স্পিচ যেটা ইংলিশে। তো কথাটা এই ন্যারেশন ওয়ার্ডটা কোথা থেকে এলো আমি বলছি। ন্যারেশন নিয়ে একটু হালকা আজকে ওই স্ট্রাকচারটা বলে দিই, ন্যারেশন যে কোথা থেকে কি হয় না হয়, তারপর প্রতিটা ধরে ধরে আমাদেরকে করতে হবে। তো ন্যারেশন চেঞ্জ কেন করা হয় এটাকে আগে আমরা জানবো। হোয়াই, কেন করা হয় ন্যারেশন চেঞ্জ? বলছে টু ন্যারেট। আচ্ছা, ন্যারেশন কথাটা কোথা থেকে এসছে? তো ন্যারেশন কথাটা এসছে ন্যারেট শব্দ থেকে। মানে ন্যারেশন শব্দের উৎপত্তি লিখে দিই আমি। ন্যারেশন শব্দের উৎপত্তি ন্যারেট শব্দ থেকে। ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা, আমরা পড়েছি দেখো এটা ভার্ব, ন্যারেট মানে বর্ণনা করা। তো ন্যারেট থেকে এসছে। হ্যাঁ, এর অর্থ হলো কথন, যেটাকে আমি হিন্দিতে বললাম কথন বা উক্তি। আর কথন কি? কারোর দ্বারা বলা কোনো কথাকে কথন বলে। ঠিক আছে, এবার একটু ইংলিশে লিখে দিই যে তোমার টু ন্যারেট, ন্যারেট মানে কি বললাম? বর্ণনা করা। টু ন্যারেট অর টু কনভে, কোনো কিছু কনভে করা। এনি ইনফরমেশন, কি কনভে করবে? কি দেবে? কোনো তথ্য, এনি ইনফরমেশন। তো ন্যারেশন কি? টু ন্যারেট অর টু কনভে এনি ইনফরমেশন, কোনো তথ্যকে, ঠিক আছে, তোমার কনভে করবে, জ্ঞাপন করবে বা ন্যারেট বর্ণনা করবে, তখন সেটাকে আমরা বলবো উক্তি বা কথন বা ন্যারেশন। অথবা আরেকটা ইংলিশে লিখতে পারো, ইট ইজ দ্য ডেসক্রিপশন অফ ইভেন্ট, কোনো ঘটনার বর্ণনা। ইট ইজ দ্য ডেসক্রিপশন অফ ইভেন্ট। ঠিক আছে, জাস্ট এটা জাস্ট বলতে হয়, বললাম। এগুলো তার পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাকে কাউকে শেখাতে গেলে বা জানা দরকার। ন্যারেশন কথাটা কোথা থেকে এলো? ন্যারেট থেকে। ন্যারেট মানে কি? বর্ণনা করা। তো কোনো কারোর কোনো কথাকে যখন আমি এসে বলছি বা বর্ণনা করছি, হ্যাঁ, এসে রিপোর্ট আকারে পেশ করছি, তখন আমরা তাকে বলবো ন্যারেশন। তো এই যে ন্যারেশনটা বা এই যে উক্তিটা বা এই স্পিচটা দুরকম হতে পারে। একটা হচ্ছে কারোর কথাকে এসে কোনো রিপোর্টার সরাসরি তুলে ধরলো, আর একটা হচ্ছে সেই জিনিসটাকে নিজের মতো করে আর কি বানিয়ে বললো। তো এরকম ভাবে দুটো হতে পারে আর কি উক্তি। তো আমরা সেটাই দেখে নিই। তাহলে লিখবো টাইপস অফ ন্যারেশন। ন্যারেশনের ভাগ, ন্যারেশনের দুটো ভাগ, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশন কখন বলা হয় ডাইরেক্ট ন্যারেশন? যখন কারোর কথাকে, দেখো আমরা যখন কোনো বই পড়ছি, যখন কোনো বই পড়ি, কোনো ব্যক্তির উক্তিকে আমরা কি করি? ইনভার্টেড কমার মধ্যে ভরে রাখি না? কেন ভরে রাখি? কারণ যেটা বলেছিল সেটাই হুবাহু আমি এসে তুলে দিয়েছি, তো সেই জন্য ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। কিন্তু অনেক সময় কারোর কোনো কথা, যেমন বললাম নেতাজি আমাদের
বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, তো এই যে যেটা বলেছিলেন সেটা যখন আমরা বলছি তখন সেটা কোর্টের মধ্যে রাখছি হুবাহু। আর ওই জিনিসটাকে যদি আমি আমার মতো করে পেশ করি, যে জানিস নেতাজি আমাদেরকে বলেছিল যে যদি আমরা তাকে রক্ত দিই সবাই মিলে তাহলে তিনি আমাদের স্বাধীনতা দিবেন, ব্যাপারটা তো একই রকম, কিন্তু তার জিনিসটাকে আমি যদি তবু হেনা তেনা করে নিজের মতো করে পেশ করলাম, তো নিজের মতো করে পেশ করলে তখন তাকে বলবো ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। আর যখন আমি হুবাহু তার কথাটাকে এসে পেশ করব, অর্থাৎ বলতে পারো জেসা শোনা ওয়েসা কাহা, জেসা শোনা ওয়েসা কাহা, সেটাকে আমরা বলবো যেটা শুনেছো তুমি এসে সেটাকে এসে বলছো, রিপোর্ট করছো, তখন সেটাকে বলবো ডাইরেক্ট ন্যারেশন। আর যখন আমি যেটা শুনেছি সেই অর্থটাকে এক রেখে নিজের মতো করে পেশ করছি, নিজের মতো ভঙ্গিমায় পেশ করছি, তখন তাকে বলবো ইনডাইরেক্ট নারেশন। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট নারেশনের দিকে ডেফিনিশন একটু লিখে দিই আমি এরকম, যে দাঁড়াও, যখন স্পিকারের কথাকে হুবাহু তুলে ধরা হয়, যখন স্পিকার মানে বক্তা যিনি বলছেন, স্পিকারের কথাকে হুবাহু তুলে ধরা হয়, আর ইনডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে আমরা কি বলবো, যে যখন স্পিকারের কথাকে রিপোর্টার নিজের মতো করে বলে, যখন স্পিকারের কথাকে রিপোর্টার মানে যে এসে রিপোর্ট করছে, তুমি হতে পারো আমি হতে পারি অন্য কেউ হতে পারে, রিপোর্টার নিজের মতো করে পেশ করছে বা বলছে, পেশ করে, হ্যাঁ করছে না করে, পেশ করে, তখন হচ্ছে ইনডাইরেক্ট নারেশন। তো এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। এখন আমরা যেটা পড়বো ডাইরেক্ট ন্যারেশন, যেটা তার পার্টটা পড়বো, কারণ এটাকে পড়তেই আমাদের হবে। তো ডাইরেক্ট ন্যারেশনের দুটো পার্ট, এখানে হেডিং করব ডাইরেক্ট ন্যারেশন, এর দুটো পার্ট। একটা হচ্ছে তোমার রিপোর্টিং ক্লজ, বা তুমি বলতে পারো রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড, যেটা আগে হয়ে গেছে এসে বলছে, তাহলে সেটা রিপোর্টেড পাস্টে ঘটে গেছে, তো কথাটা আমি শুনে এসেছি মানে কথাটা বলা হয়ে গেছে কারো, তবে এসে আমি বলছি, তাহলে ঘটনাটা ঘটে গেছে, তাই এটার সাথে ইডি লাগিয়ে দেবো। রিপোর্টেড ক্লজ, তো যেটা বলা হয়ে গেছে এসে আবার বলা, অথবা রিপোর্টেড স্পিচ, বিভিন্ন বই বিভিন্ন রকম নাম থাকে, এগুলো নিয়ে চাপের কিছু নেই। হলো, এবার কোনগুলো রিপোর্টিং ক্লজ আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমার পরের স্লাইডে দেখাই। হেডিং করি রিপোর্টিং ক্লজ। রিপোর্টিং ক্লজ কোথায় কোথায় থাকে আমাদের জানতে হবে, নাহলে অনেকে প্রবলেমে মানে ফেস করতে পারে এখানে। তো রিপোর্টিং ক্লজ কোথায় কোথায় থাকবে চল দেখি। রিপোর্টিং ক্লজ তোমার কখনো কখনো ইনভার্টেড কমার প্রথমে, আচ্ছা আমি করে দিই, লিখে রাখি, এ দিয়ে দেখাই। ধরো বললাম রোহিত সেইড, কমা দিয়ে কোটের মধ্যে আই লাভ ইউ, ঠিক আছে, বেশ। তাহলে এখানে দেখো রিপোর্টিং ক্লজ, আচ্ছা তিনটেই লিখে দিই আগে, তিন রকম লিখে দিই। ধরো তোমাকে কেউ বললো মিট মি ইন দ্য পার্ক, she said to me, আবার তোমাকে এরকম ভাবে কেউ বলতে পারে
লাইফ উইল বিকাম বিউটিফুল। My teacher said to me. If, আবার কথা বলবে, ঠিক আছে, আবার বলবে, if you trust your life, নাকি পজিশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি, নাহলে পরে অসুবিধা হবে। দেখো রিপোর্টিং ক্লজ কি, আবার বলছি, ডাইরেক্ট ন্যারেশন দুটো অংশ, রিপোর্টিং ক্লজ একটা, রিপোর্টিং ভার্ব বলতে পারো, আর একটা হচ্ছে রিপোর্টেড ক্লজ বা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ক্লজ হচ্ছে এইটা, যেটা যে এসে রিপোর্টটা করছে ভার্ব সহ, রোহিত সেট, তাহলে দেখো এটা কোথায় বসেছে, শুরুতেই বসেছে, হলো। পরের ক্ষেত্রে দেখো, আচ্ছা এটা হচ্ছে রিপোর্টিং ক্লজ, পরের রিপোর্টিং ক্লজ কোথায় আছে, আর এই যে কোটের মধ্যে এটা আছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ক্লজ, লিখে দিই, রিপোর্টেড স্পিচ বা ক্লজ, আর এটা হচ্ছে রিপোর্টিং ক্লজ, এসে রিপোর্টটা এখনই করছি, এখনই বলছি আমি, রিপোর্টিং ক্লজ বা রিপোর্টিং ভার্ব বলতে পারো, যেহেতু এর মধ্যে ভার্বটা এইদিকে রয়েছে। তার দেখো রিপোর্টিং ক্লজ পরের ক্ষেত্রে কোথায় আছে বলো তো, দেখো শেষে আছে, শেষে আছে। 3 নম্বর সেন্টেন্সে দেখো রিপোর্টিং ক্লজ কোথায় আছে, মাই টিচার সেড টু মি, যেটা ইনভার্টেড কমায় বাইরে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ক্লজ, মাথায় রাখবা, যেটা ইনভার্টেড কমার বাইরে থাকবে। তাহলে এটা কোথায় আছে, মিডিলে আছে। অর্থাৎ রিপোর্টিং ক্লজ কোথায় কোথায় থাকতে পারে, তোমার শুরুতে থাকতে পারে, মিডিলে থাকতে পারে মানে মাঝে থাকতে পারে, অথবা শেষে থাকতে পারে। তো এটা নিয়ে কোনো রকম যেন কনফিউশন তৈরি না হয়। এবার যখন ন্যারেশন চেঞ্জ করব, তখন কিন্তু রিপোর্টিং ক্লজটা বাক্যের শুরুতেই চলে আসবে, যেখানেই থাক না কেন। যেমন বি তে দেখো মিট মি ইন দা পার্ক, এটা ন্যারেশন চেঞ্জ করার সময় আমাকে কিন্তু এইটাকে আগে এনে বলতে হবে, যে সি আস্কড মি বা সি টোল্ড মি, হ্যাঁ এরকম করে, টু মিট মি ইন দা পার্ক, যখন করবো তখন বুঝতে পারবা। তো এই ভাগগুলো আমি কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের, আর এখানে কিছু বলার নেই। এবার আমরা ন্যারেশন চেঞ্জে ঢুকে যাবো। কটা বাজছে, 9টা বাজছে, আজকে আর হবে না, পরের দিন আবার করব, ঠিক আছে, পরের দিন এখান থেকে করব, আমি একটু লিখে রাখি, মনে থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, পাস্ট অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। তো প্রথমেই আমরা যেটা পড়বো, অ্যাসার্টিভ সেন্টেন্স, অনেক কিছু নিয়ম আছে, দেখবা অনেক কিছু নিয়ম আছে, শুধু বইয়ে দেখবা খুব অল্পই থাকে, এখন কিন্তু অ্যাডভান্স লেভেলে দিয়ে দিচ্ছে, তো আমি করাবো, খুব ইজিলি তোমরা করতে পারবে, ভয়েসের মতোই। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা শিখবো ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ন্যারেশন চেঞ্জ করব, মানে কিসে যাব, ইনডাইরেক্ট করব, এই হচ্ছে ব্যাপার। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাকে চিনতে হবে, তার জন্য যারা জানো না তাদেরকে আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আদার ওয়ার্ড থাকবে, আর শেষে ফুল স্টপ থাকবে, এটা হচ্ছে অ্যাসার্টিভের গঠন। তুমি যদি এইটা না জানতে পারো এটা কি সেন্টেন্সে আছে, তাহলে কিন্তু আমি যে নিয়মগুলো বলবো অ্যাপ্লাই করতে পারবো না, কারণ অ্যাসার্টিভের একরকম নিয়ম, ইম্পারেটিভের একরকম নিয়ম, কোয়েশ্চেনের একরকম নিয়ম, ঠিক আছে। তো আমরা পরের দিন এখান থেকে শুরু করবো ন্যারেশন চেঞ্জ। কারো কিছু বলার থাকলে বলতে পারো।